হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জাহাজে নিরাপদ চলাচল নিশ্চিত করল ইরান। ওমান উপসাগরে মার্কিন বাহিনীর কাছে ইরানের কার্গো জাহাজ আটক, জবাবে আমেরিকান জাহাজে ইরানের ড্রোন হামলা। যুদ্ধ বন্ধে আলোচনার জন্য পাকিস্তানে যাবেন মার্কিন প্রতিনিধিরা, আলোচনার কোনো পরিকল্পনা নেই জানালো ইরান। ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি ছিন্ন করতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ জানাবে স্পেন। শুনছিলেন সংবাদ শিরোনাম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বজুড়ে প্রতিদিনে। বিশ্বের বিভিন্ন প্রান্তের সবশেষ তথ্য জানাতে আপনাদের সঙ্গে আছি আমি অনন্যা চৈতি। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের পতাকাবাহী জাহাজ বাংলার জয়যাত্রার নিরাপদ চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছে ইরান সরকার। তুরস্কের আন্তালিয়া ডিপ্লোম্যাসি ফোরামের পার্শ্ব বৈঠক বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ আলোচনার পর এই সিদ্ধান্ত হয়। সোমবার বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, খলিলুর রহমান হরমুজ প্রণালীতে বাংলাদেশি জাহাজের যাতায়াত সহজ করতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সহযোগিতা চান। তার অনুরোধে রোববার রাতে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে নিশ্চিত করেন বাংলাদেশি জাহাজের নিরাপদ যাতায়াতের বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। লিবিয়ার উপকূলে বাংলাদেশি সহ 17 অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে। লিবিয়ার ইমার্জেন্সি মেডিসিন অ্যান্ড সাপোর্ট সেন্টার জানিয়েছে, ত্রিপোলি থেকে প্রায় 117 কিলোমিটার পশ্চিমে জোবারা উপকূল থেকে গত কয়েকদিনে লাশগুলো উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহতরা সবাই অভিবাসন প্রত্যাশী, তাদের মধ্যে একজন বাংলাদেশি নাগরিক। এ তথ্য শনিবার নিশ্চিত করেছে ত্রিপোলি ভিত্তিক একদল চিকিৎসক। 17 লাশের মধ্যে 14 জনকে দাফন করা হয়েছে। বাংলাদেশি নাগরিকের লাশ ত্রিপোলিতে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। বাকি 2 লাশের পরিচয় এখনও জানা যায়নি। লিবিয়া ইউরোপগামী অভিবাসীদের অন্যতম প্রধান ট্রানজিট রুট। যুদ্ধ এবং দারিদ্রতার শিকার মানুষ এ পথে বিপজ্জনক মরুভূমি ও ভূমধ্য সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার চেষ্টা করেন। ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের একটি সামরিক জাহাজ লক্ষ্য করে ড্রোন হামলা করেছে ইরান। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, সম্প্রতি ওই এলাকায় মার্কিন নৌবাহিনী ইরানের পতাকাবাহী একটি কন্টেইনার জাহাজ জব্দ করেছে। এ কারণে ড্রোন হামলা করা হয়েছে। জাহাজ আটকের ঘটনায় ইরানি বাহিনী বলেছে, মার্কিন নৌবাহিনীর এই পদক্ষেপ সশস্ত্র জলদস্যুতা, যুদ্ধবিরতি সরাসরি লঙ্ঘন। এ ঘটনার পাল্টা জবাব দেওয়া হবে। এদিকে মার্কিন সামরিক জাহাজে ড্রোন হামলায় এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি। ওমান উপসাগরে ইরানের পতাকাবাহী তুস্কা নামের একটি কার্গো জাহাজ আটকের কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্র। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এ তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প জানিয়েছেন, প্রায় 900 ফুট লম্বা জাহাজটির ওজন একটি বিমানবাহী রণতরীর প্রায় সমান। এটি মার্কিন নৌ অবরোধ ফাঁকি দেওয়ার চেষ্টা করলে ওমান উপসাগরে মার্কিন রণতরী ইউএসএস স্প্রুয়েন্স আটক করে। জাহাজটি বর্তমানে মার্কিন মেরিন সেনাদের হেফাজতে আছে। জাহাজটিতে কী মালামাল আছে তার তল্লাশি চলছে। ইরানের পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করায় উদ্বেগ জানিয়েছে চীন। একই সঙ্গে উভয় পক্ষকেই পুনরায় শান্তি আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে দেশটি। সোমবার সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুও জিয়াকুন এই উদ্বেগ এবং আহ্বান জানান। বিশ্বের তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী উত্তেজনাপূর্ণ অবস্থায় এ ঘটনা উত্তেজনা আরও বাড়িয়ে দিবে। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, জাহাজটি ইরানের বন্দর আব্বাসের দিকে যাওয়ার চেষ্টা করেছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে দ্বিতীয় ধাপের আলোচনার জন্য যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল পাকিস্তান যাবে। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প জানিয়েছেন, তার প্রতিনিধিরা সোমবার সন্ধ্যায় ইসলামাবাদে পৌঁছাবেন। অন্যদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভেন্স এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবিসিকে নিশ্চিত করেছেন, প্রতিনিধি দলে ট্রাম্পের উপদেষ্টা স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনারও থাকবেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনার পরিকল্পনা নেই। সোমবার তেহরানের সংবাদ সম্মেলনে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এই সিদ্ধান্ত জানিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, গেল 8 এপ্রিল থেকে কার্যকর হওয়া 2 সপ্তাহের যুদ্ধবিরতি প্রথম থেকেই ভঙ্গ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন নৌ অবরোধ বহাল রেখেছে। বিষয়টি ইতিমধ্যে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তানকেও অবহিত করেছে ইরান। বাঘাই কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র কোনো উস্কানি দিলেই ইরানের সশস্ত্র বাহিনী কঠোর জবাব দেবে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের প্রথম ধাপের বৈঠকে ইরান 10 দফা দাবি উত্থাপন করেছিল, কিন্তু যুক্তরাষ্ট্রের অসহযোগিতার কারণে অগ্রগতি হয়নি। ইরান ও যুক্তরাষ্ট্রের সংঘাত নিরসনে তাড়াহুড়ো ও ভাষা চুক্তির সম্ভাবনা নিয়ে উদ্বিগ্ন ইউরোপীয় মিত্ররা। রোববার রয়টার্স জানিয়েছে,
ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির অভিজ্ঞ কূটনীতিকরা আশঙ্কা করছেন ডোনাল্ড ট্রাম্প প্রশাসন একটি কূটনৈতিক সাফল্যের তকমা পাওয়ার নেশায় কারিগরি জটিলতাগুলো এড়িয়ে ভাষা চুক্তি করবে। এমন চুক্তি করলে সমস্যার সমাধান হবে না, বরং আরও রাজনৈতিক অচলাবস্থার সৃষ্টি হবে। ইউরোপীয় কর্মকর্তাদের দাবি 2003 সাল থেকে তারা ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে কাজ করছেন। আমেরিকা তাদের 20 বছরের অভিজ্ঞতাকে পাশ কাটিয়ে চলছে। 2015 সালের পারমাণবিক চুক্তিতে সমন্বয়কারী হিসেবে কাজ করছিলেন ফেডেরিকা মোঘেরিনি। তিনি বলেছেন, আগের চুক্তিটি করতে 12 বছর সময় লেগেছিল। মাত্র কয়েক ঘন্টায় এমন চুক্তিতে পৌঁছানো অসম্ভব। এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য আলোচনার প্রস্তুতি হিসেবে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আমেরিকার কয়েকটি সামরিক পরিবহন বিমান অবতরণ করেছে। রোববার ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট জানিয়েছে, 3টি বিশাল C-17 গ্লোবমাস্টার বিমান রাওয়ালপিন্ডির নূর খান বিমান ঘাঁটিতে অবতরণ করেছে। এসব উড়োজাহাজে নিরাপত্তা সরঞ্জাম, যোগাযোগ এবং উচ্চ পর্যায়ের সফরের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম বহন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, মার্কিন ভাইস প্রেসিডেন্টের সম্ভাব্য সফরের পূর্ব প্রস্তুতি হিসেবে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। লেবানন ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির পরও দক্ষিণ লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোতে ঘরবাড়ি ও শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন বেসামরিক স্থাপনা ধ্বংস করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। ইসরায়েলি সংবাদপত্র হারেটস জানিয়েছে, এ ধ্বংসযজ্ঞ চালাতে বেসামরিক ঠিকাদার নিয়োগ করেছে সেনাবাহিনী। IDF কমান্ডাররা জানিয়েছেন, প্রতিটি গ্রামে 20টির মতো খনন যন্ত্র দিয়ে উচ্ছেদ চালানো হচ্ছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটস কিছুদিন আগে ঘোষণা করেছিলেন, গাজার রাফাহ ও বেইত হানুন মডেল অনুসরণ করে লেবাননের সীমান্ত সংলগ্ন গ্রামগুলোর ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়া হবে। উত্তর ইসরায়েলের বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত দক্ষিণ লেবাননের 6 লাখ মানুষকে তাদের বাড়িতে ফিরতে দেওয়া হবে না। ইসরায়েলের সঙ্গে অংশীদারিত্ব চুক্তি আনুষ্ঠানিকভাবে ছিন্ন করতে ইউরোপীয় ইউনিয়নকে অনুরোধ জানাবে স্পেন। এমন ঘোষণা দিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। রোববার আন্দালুসিয়ায় নির্বাচনী জনসভায় তিনি এ সিদ্ধান্ত জানিয়েছেন। সানচেজ বলেছেন, যে সরকার আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে, ইউরোপীয় ইউনিয়নের মৌলিক নীতি ও মূল্যবোধের তোয়াক্কা করে না, তারা কোনোভাবেই ইইউ-এর অংশীদার হতে পারে না। মঙ্গলবার লুক্সেমবার্গে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে স্পেন এই প্রস্তাবটি উত্থাপন করবে। প্রধানমন্ত্রী সানচেজ এ সময় জানিয়ে দিয়েছেন, ইসরায়েলি জনগণের বিরুদ্ধে স্পেনের কোনো বিদ্বেষ নেই, কিন্তু ইসরায়েলি সরকারের পদক্ষেপের সঙ্গে তারা একমত নন। জাপানের উত্তর-পূর্ব উপকূলে 7.4 মাত্রার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল প্রশান্ত মহাসাগরের তলদেশে। গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র 10 কিলোমিটার নিচে। ভূমিকম্পের পর এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া না গেলেও অনেক এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে আছে। রেল যোগাযোগ সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ভূমিকম্পের পরপরই সোমবার বিকেলে জাপানের আবহাওয়া সংস্থা দেশটির ইওয়াত, আওমোরি এবং হোক্কাইডো প্রশাসনিক অঞ্চলে সুনামির সতর্কতা জারি করেছে। সংস্থাটি জানিয়েছে, সমুদ্রের তলদেশে সৃষ্ট এ কম্পনের কারণে উপকূলীয় এলাকায় 3 মিটার পর্যন্ত উচ্চতার সুনামির ঢেউয়ের আশঙ্কা আছে। যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা অঙ্গরাজ্যের শিফ্রেপোর্টে এক ব্যক্তি নির্বিচারে গুলি করে 8 শিশুকে হত্যা করেছে। এর মধ্যে 7 জনই তার নিজের সন্তান। রোববার সকালে 3টি ভিন্ন স্থানে এ তাণ্ডব চালানো হয়। এ সময় 2 জন আহত হয়েছেন। শ্রেভেপোর্ট পুলিশের মুখপাত্র জানিয়েছেন, ঘাতকের নাম শামার এলকিন্স। তার বয়স 31 বছর। শিশুদের খুব কাছ থেকে গুলি করে হত্যা করেছেন তিনি। ঘটনা ঘটিয়ে এলকিন্স একটি গাড়ি ছিনতাই করে পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষের এক পর্যায়ে তিনি গুলিতে নিহত হন। তবে পুলিশের গুলিতে তার মৃত্যু হয়েছে নাকি আত্মঘাতী হামলা তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা জানিয়েছেন, শামার এলকিন্স দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। ভারতের পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে 58 লাখ নাম বাদ দেওয়ার বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে রাজ্য নির্বাচন দপ্তর। দপ্তরের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল জানিয়েছেন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়ার মাধ্যমে নিয়ম মেনেই এসব নাম বাদ দেওয়া হয়েছে। এনডিটিভিকে তিনি জানিয়েছেন, তারা এই সিদ্ধান্তে অনড় থাকবেন। আগামী 23 ও 29 এপ্রিল 2 দফায় পশ্চিমবঙ্গে এই নির্বাচন হবে। উল্লেখ্য, ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া নিয়ে পশ্চিমবঙ্গের রাজনীতিতে তুমুল সমালোচনা চলছে। তৃণমূল সহ বিভিন্ন দল অভিযোগ করেছে, ভোটার তালিকা সংশোধনের নামে নির্দিষ্ট একটি সম্প্রদায়ের ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের বিশ্বজুড়ে প্রতিদিনের আয়োজনে। দেশ বিদেশে বিভিন্ন খবর নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বানো টিভির সঙ্গে থাকুন। ধন্যবাদ।